বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি। ৫ আগস্টের পর দলে ফেরার চেষ্টা করছে সুযোগ সন্ধানীরা। সতর্ক করলেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে। ওই যুক্তি খুব খোলা যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। একটা নির্বাচিত সরকার ছাড়া সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না। দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে ভোটের তারিখ দেবে সরকার। এই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব, প্রফেসর ইউনূস সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুরক্ষিত আছে সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি, অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধানের আশা। দুর্নীতির আসামি পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রে দুদকের চিঠি। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার থামবে না, জানালেন চিফ প্রসিকিউটর। ৫ আগস্ট জনগণ যে শক্তি দেখিয়েছে, সতর্ক না হলে হাপিত্তেশ করে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান করে তিনি বলেছেন, ছোট বড় কিছু রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, আর তাই নেতাকর্মীদের তিনি সতর্ক থাকতে বলেন। এদিকে বিএনপি নেতারা আরও বলেছেন, সংস্কার খেলা না করে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার পতনের দিনে সেই ভোট হলে আরও ভালো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে হাজারো নেতাকর্মীর ঢল। দোয়া ও মোনাজাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন কর্মী ও সমর্থকরা। রোববার সকালে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভোটের পর সংস্কার কাজ এগিয়ে নিতে পারবে নির্বাচিত সরকার। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। বিকেলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় যোগ দেন দলটির সিনিয়র নেতারা। দলে অনুপ্রবেশের সমালোচনা করেন তারা। পাশাপাশি জুলাই বিপ্লবের শক্তি ধরে রাখতে আগামী ৫ই আগস্ট নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় ৫০০ মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। ৪০ বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা, এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য ৫ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে। নির্বাচন ও সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ওই যুক্তি খুব খোলা যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করেন। অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সামনের নির্বাচন এত সহজ নয়।
আপনারা যত সহজ ভাবছেন। জনগণের সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপির পেশ করতে হবে। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। নির্বাচন ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব নয় বলেও দাবি করেন বিএনপি নেতারা। বাংলাদেশ জিন্দাবাদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির দ্রুত নির্বাচনের দাবির মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে ভোটের তারিখ দেবে সরকার। কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করতে দলগুলোর মতামত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন শফিকুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য মোট 11টি কমিশন গঠন করা হয়, যার মধ্যে 4 সংস্কার কমিশন সুপারিশ সহ রিপোর্ট দিলেও এসব সুপারিশ কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে নানা মহলেই চলছে আলোচনা। রোববার পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাজনৈতিক দলগুলো কি পরিমাণ সংস্কার চায় তার উপর নির্ভর করে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে সরকার। সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতেও মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর। এই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে, এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে হবে, কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব, প্রফেসর ইউনূস সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রথমে সেই যে আলুটা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আলু এত উৎপাদন হয়েছে, যে আলু যদি এতই উৎপাদন হয় তাহলে তো আপনার কোল্ড স্টোরেজে ওই আলুটা থাকার কথা। সেই আলুটা যখনই না, এটা যখন জানা হয়ে যায় ইনফরমেশন, তখন স্পেকুলেটিভ প্রাইসটা স্পেকুলেশন হয়। যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আপনি জাস্ট ইন্ডিয়ার বেতনগুলো নিয়েন, আপনি কম্পেয়ার করে দেখেন 1/3 অলমোস্ট। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে 200-এর বেশি জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এতে করে তাদের কারামুক্তিতে আর বাধা রইল না। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে খালাস পাওয়া আসামিদের জামিন হলেও সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। জুলাই বিপ্লবের পর নানা কারণে 4 দফা পিছিয়ে দেওয়া হয় বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি। এরপর নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিনের আলটিমেটাম দেন স্বজনরা। এ অবস্থায় রোববার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় বিস্ফোরক মামলার জামিন শুনানি। পরে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। হত্যা মামলাটির মধ্যে 277 জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। যাদের 10 বছরের সাজা হয়েছিল তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে। মাননীয় আদালতে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। আমরা আশা করছি ভুল রায়ের আজকে একটি সংশোধনী হয়েছে, পর্যায়ক্রমিকভাবে সবে আমরা বের হয়ে যাবে, আমরা আশা করছি। 200-রও বেশি আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন,
এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আলোচিত বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি আগামী 10 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। এদিকে 16 বছর কারাভোগের পর বিস্ফোরক মামলায় জামিনের খবরে উচ্ছ্বসিত 2 শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুনানি ঘিরে কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের সামনে জড়ো হন স্বজনরা। হত্যা মামলায় 1 যুগ আগে জামিন পেল বিস্ফোরক মামলা বিচারাধীন থাকায় বন্দি জীবন যাপন করতে হয় এই আসামিদের। স্বামী বেঁচে থাকতেও যেন বিধবা। দীর্ঘ 16 বছর কারাভোগের পর স্বামীর জামিনের খবরে আনন্দ অশ্রু নেমে আসে এই নারীর চোখে। বিডিআর হত্যা মামলায় নিরপরাধ প্রমাণিত হলেও বিস্ফোরক মামলায় প্রায় 1.5 যুগ কারাভোগ করতে হয়েছে তাকে। আমরা 16 বছর যাবৎ অনেক অত্যাচার, অনেক হয়রানি, অনেক পেরেশানি, অনেক জুলুমের হাতের ভিতর দিয়ে আল্লাহ আজকে আমাদের মুক্তি মিলাই দিছে। আল্লাহর দরবারে শুকরিয়া। অনেক সুখ, দুঃখ, কষ্ট, বেদনা এটার মধ্যে জড়িত ভাই। লাইফ শেষ হয়ে গেছে মামলা, আজকে বাড়িছো ভাই, আপনারা দোয়া করেন। উকিল ধরছি, অনেক টাকা পয়সা খরচ করছি। আলহামদুলিল্লাহ আজকে যে জামিন হয়েছে, আমার পরিবার থেকে সবাই আনন্দিত, আমিও আনন্দিত। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কাটিয়ে 16 বছর পর রোববার বিস্ফোরক মামলায় জামিন পান 2 শতাধিক বিডিআর জওয়ান। প্রিয়জনের মুক্তির অপেক্ষায় উচ্ছ্বসিত স্বজনরা। তবে দীর্ঘ অপেক্ষার পরও আপিলের কারণে জামিন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকের স্বজন। বিডিআরের একজন নিরস্ত্র ঝাড়ুদার কিভাবে বিস্ফোরক মামলায় আসামি হন, এমন প্রশ্ন তুলে বিস্ফোরক মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এক আসামির স্ত্রী। একটা ঝাড়ুদার কিভাবে আসামি হতে পারে? তাদের একটা অস্ত্র ইস্যু নেই, তাদের একটা পোশাক ইস্যু নেই। 16 বছর ধরে যে আসামি হয়ে জেলখানাতে আছে, এর কারণটাই তো আমি জানি না। আমার বাবা যখন জেলখানায় যায় তখন আমি খুব ছোট, তো বিগত 16 বছর ধরে আমি আমার বাবাকে আমার কাছে পাই নাই, আমার বাবা থেকেও আমার কাছে না থাকা। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 277 জন নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেলেও মুক্তি মেলেনি। দীর্ঘ 16 বছর কারাভোগের পর অবশেষে বিস্ফোরক মামলায় জামিনের মধ্য দিয়ে মুক্তি পেলেন প্রায় 2 শতাধিক বিডিআর সদস্য। তাদের পরিবারের একটাই চাওয়া, এভাবে যেন আর কারো বিনা বিচারে কারাভোগ করতে না হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিজিবি আইন 2010 বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করার দাবি করেন তিনি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে 6টি দাবি তুলে ধরে মাহিন বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে 30 জানুয়ারির মধ্যে আটককৃত বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শেষে প্রকৃত অপরাধী চিহ্নিত করে বিচার করারও দাবি জানিয়েছেন তিনি। এই পিলখানা হত্যাকাণ্ড এবং এর বিচার পুরোটুকুই ছিল ফ্যাসিস্টের সাজানো একটি নাটক। এ কারণে পুরো এই প্রক্রিয়াকেই আমরা বয়কট করছি। 24-এর গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস চালু করতে হবে। রাতের সময়ে আরও থাকছে। মাঠে ফেরাটা আরও কঠিন হলো সাকিব আল হাসানের। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় অলরাউন্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, আসামি আরও 3 জন। সীমান্ত অধিকার প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, সীমান্ত সুরক্ষিত আছে, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যেটুকু সমস্যা আছে তা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের আলোচনায় সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই।
বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি, আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। তো এটা মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সীমান্তে কেউ ঢুকতে পারবে না, বিজিবিও সতর্ক অবস্থানে আছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আগামী ফেব্রুয়ারিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের আশাও ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট এই সময়টা খুবই সাময়িক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শীঘ্রই নিষ্ঠুর বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম কমিশনের সঙ্গে বৈঠককালে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। কয়েকটি গুমের ঘটনায় নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকে গুমের বর্ণনা কমিশনের তদন্ত উঠে এসেছে বলে জানান তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে কাল 4 দিনের সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, ইন্টারন্যাশনাল বিজনেস বিল্ডার ও ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়ে তাদের আগ্রহ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উনি কনফারেন্সে ওখানে যোগ দেওয়ার জন্য। আগামীকাল রাত 1টায় বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন এবং 4 দিনের এই সফর শেষে 25 জানুয়ারি উনি দেশে ফিরে আসবেন। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা এটা আমাদের জন্য সহায়ক হবে। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগেরও। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন। অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসা থেকে প্রায় 17 লাখ টাকা জব্দ করেছে দুদক। দিনভর অভিযান চালিয়ে 4 কোটি টাকার এফডিআর ও 3টি ফ্ল্যাটের সন্ধানও পেয়েছে দুদক। সময়ের আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের অন্যতম সহযোগী এসকে সুরের ধানমন্ডির বাসায় হঠাৎ দুদকের অভিযান। তল্লাশিতে বেরিয়ে আসে নগদ প্রায় 17 লাখ টাকা।
দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে অভিযানকারী দল খুঁজে পায় 4 কোটি টাকার এফডিআর এর নথি এবং স্বর্ণালংকার। 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গেল 23 ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক তার বিরুদ্ধে মামলা করে। তারই ধারাবাহিকতায় 14 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত এই ব্যাংক কর্মকর্তাকে। দুদক বলছে, জব্দ করা নথির সূত্র ধরেই এসকে সুরের অন্যান্য সম্পদের খোঁজ করবে সংস্থাটি। তার যে বৈধ আয়, তিনি জীবনে যে আয় করছেন তার যোগ বিয়োগ করে উনি অবৈধ টাকা কত পেয়েছে, কত টাকা উনি অর্জন করেছেন, সেটা আমরা ওই ফল আমরা দেখতে পারবো। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই ব্যাংক কর্মকর্তা ব্যাংক খাতের অধিক অংশ লুটপাটের অন্যতম সহযোগী বলে মনে করে দুদক। তার মাধ্যমে আর্থিক লুটপাটের সাথে বিগত সরকারের কারা জড়িত ছিল তাদেরকেও খুঁজে বের করতে চায় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক, বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই জুলাই আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে। দুপুরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তাজুল ইসলাম আরও বলেছেন, তদন্ত আর বিচার কাজে স্বচ্ছতা নিশ্চিতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। জুলাই আগস্ট হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের 131 জনেরও বেশি মন্ত্রী, এমপি, নেতা কারাগারে রয়েছেন। বন্দী আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 1 ডজনেরও বেশি সদস্য। বিচার নিশ্চিতে জোরে সোরে চলছে তদন্ত কাজ। রোববার বিচারের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সামগ্রিক বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। পরে চিফ প্রসিকিউটর জানান, কারিগরি সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য, সহযোগিতা, কোঅপারেশন দরকার আছে কিনা, এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। খুব শিগগিরই জুলাই আগস্ট গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক, বিচার তার নিজস্ব গতিতেই চলবে। দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। আইএফআইসি ব্যাংকের চেক ডিজাইনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। সাকিব ছাড়াও এই মামলায় আসামি রয়েছেন আরও 3 জন। তাদের সবার বিরুদ্ধেই জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 5 আগস্টের পর থেকেই ভালো নেই সাকিব আল হাসান। একের পর এক মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনামে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে হত্যা মামলার আসামি হতে হয় তাকে। মাঠে ফিরে অবসর নিতে চাইলেও জনমানুষের বিক্ষোভের কারণে সম্ভব হয়নি সেটাও। এর মাঝেই আবার বোলিং অ্যাকশন নিয়েও আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। কিন্তু এত কিছুর পরও আশা ছিল আবারও ফিরবেন সাকিব, আরও একবার হয়তো মাঠে নামবেন লাল সবুজের জার্সি গায়ে। তবে এবার সেই পথটা আরও বন্ধুর হলো, কারণ এতদিন মামলা হলেও সব ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়াও এ মামলায় আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার ডিজঅনার মামলাটি করা হয় গত বছরের 15ই ডিসেম্বর। মামলা করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয় সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করেন তারা, কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। পরে 18ই ডিসেম্বর এই মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোয় রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আইএফআইসি ব্যাংক থেকে উনি প্রায় 4,15 লক্ষ টাকা তার নামের তার মালিকানাধীন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড ঋণ গ্রহণ করে। এই ঋণের চুক্তি অনুসারে তাকে যে সময়মতো ব্যাংকে ঋণ পরিশোধ করার কথা সেটা করেনি, এবং সে এই ঋণের বিপরীতে যে চেকগুলো ব্যাংকে দিয়েছিল যে টাকা পরিশোধের জন্য, সেই চেকগুলো ডিজঅনার হয়েছে, সেগুলি কিন্তু অনার হয় নাই। বাদী পক্ষের ব্যাংকের পক্ষে দাবি মতে যেহেতু সে আদালতে আসছে না, আদালতকে মান্য করছে না এবং আদালতের সমনকেও সে কেয়ার করছে না, সেই জন্য তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নতুন করে দেশে যেন ফ্যাসিস্ট তৈরি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। রেজাউল করিম বলেছেন, বিগত সরকারের আমলে এমপি মন্ত্রীরা জনগণের টাকা মেরে দেশের বাইরে পাচার করেছেন। তাদের ইসলামী আইনের শাস্তি দিলে আর কেউ এমন অন্যায় করার সাহস পেত না। এজন্য দরকার ইসলামী আইনের বাস্তবায়ন। এ সময় আইনজীবীদেরকে ন্যায়ের পক্ষে লড়াইয়ের আহ্বান 25-26 সালের আইনজীবী পরিষদ ঘোষণা করেন রেজাউল করিম। আজকে বাংলাদেশের মধ্যে যদি স্বভাবে একটা চোরের আপনি হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চোরের প্রবণতা থাকবে না। তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। কারা, কেন? এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার নতুনভাবে ফ্যাসিস্টের জন্ম না হয়। আইনে লড়াই করবেন, কিন্তু ন্যায়ের পক্ষে আপনাদের অবস্থান থাকবে, এইটা কিন্তু আমরা আশা করছি। আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িত 2-1 নয়, সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। একই সঙ্গে জাতীয় পতাকা অবমাননারও বিচার দাবি করেছেন তারা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ থেকে পাঠ্য বই আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনঃস্থাপন সহ 6 দফা দাবি জানানো হয়। এদিকে 3 দফা দাবি নিয়ে ডিএমপি কমিশনের সঙ্গে দেখা করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতার নেতৃবৃন্দ। রোববার বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে সমাবেশে ওই হামলায় জড়িত শুধু 2-1 জন নয়, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দোষীদের বিচার সহ 6 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ওই 2 জনকে গ্রেফতার করে নাটক দেখাবেন না, ওই ফ্যাসিস্ট হাসিনার মতো নাটক কম করবেন। ঐক্যবদ্ধ এক পরিবার, কিন্তু আপনার কথার কাজের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না। আর একবারের জন্য মবের উপরে দাঁড়িয়ে কোন ঘটনা আমরা দেখতে চাই না। মেহরবানি করে বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কেউ আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। সভায় উপস্থিত ছিলেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকও। সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি জানান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির। অচিরেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। শুধু সেটি নয়, সাম্য মর্যাদা যারা সবার প্রতি সবার থাকে। শুধুমাত্র সরকারের একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি দরদ থাকলে হবে না। এই সরকার সংস্কারের গীত গাইছেন, এই গীত দিয়ে হবে না, সত্যিকারের বাস্তবায়নটা আমরা আসলে দেখতে চাই। এদিকে 3 দফা দাবি নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রতিনিধিরা। যে সাংবিধানিক স্বীকৃতির যে অধিকার, সেই দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুনর্বার ব্যক্ত করছি, কারণ উনি কোনো ধরনের নিরাপত্তা কাউকে দিতে পারেননি। সরকার কঠোরভাবে সংখ্যালঘু ও জাতিগত বিদ্বেষ নিয়ন্ত্রণ করতে না পারলে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মনে করেন বক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একই দিনে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন 3 পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত। এরই মধ্যে
ঢাকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ও রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার ইতিবাচক সমাধান হবে। এছাড়াও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। দেশে সবচেয়ে বড় অঙ্কের প্রকল্প রূপপুরে নির্মাণাধীন 2400 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে রাশিয়ার অর্থ ও কারিগরি সহযোগিতায় $12 বিলিয়ন এই প্রকল্পটির অর্থ পরিশোধ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়েও চলছে আলোচনা। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওঠে রূপপুর প্রসঙ্গ। নতুন রুশ রাষ্ট্রদূতের আশা রূপপুরের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার ইতিবাচক সমাধান মিলবে। We are ready to discuss it with the appropriate authorities of Bangladesh, with the finance ministry. This is the issue which will be settled. I am absolutely sure. And we are on a positive way. রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকার সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক মস্কো। এছাড়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়েও আলোচনা হয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে। This cooperation is very important and very significant for both our countries. We have discussed our cooperation and interaction in international arena. We have mentioned about the possibilities of getting the permission for the Bangladeshi labor sources and workers to work in our country, in Russia, in different spheres, in agriculture, householders, and in the field of services. ঢাকায় দায়িত্ব গ্রহণের পর একই দিন পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। বিকেল 5:30টায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বনানীতে গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর 3 সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। বাবুল কাজীর বড় 2 বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোড়া যুক্তি না দেখে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমার বাবার জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-র বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি। সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পড়ে। এই ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়।